Welcome to the Champion Maker podcast. So, our job is বাস্টিং মিথস। আজকে আমাদের পডকাস্টের টপিক হচ্ছে জেনেটিক্স এবং জেনেটিক্স কিভাবে ফিটনেস, লাইফস্টাইল, হেলথ, বডি বিল্ডিং সব কিছুকে ডমিনেট করে সে সব কিছু থাকবে আজকের পডকাস্টে। আজকের এপিসোড নাম্বার 20। সো লেটস গেট স্টার্টেড। তো দেখতে দেখতে জাফির আমাদের 20 এপিসোড হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা কি রজত জয়ন্তী পালন করব? এটার একটা টার্ম আছে, 25 বছর হলে একটা, 50-এ একটা। আচ্ছা, যদি আমরা সাকসেসফুলি 30 এপিসোড পার করতে পারি তাইলে আমরা একটা গিভঅ্যাওয়ে হবে নাকি? কেমন আইডিয়া? আপনারাই বলেন কেমন আইডিয়া। আচ্ছা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে একটা গিভঅ্যাওয়ে করা যায় কিনা, কিংবা আরেকটা কাজ করতে পারি কিন্তু, যে যারা আমাদের পডকাস্ট শেয়ার করতেছে, আমাদেরকে ট্যাগ করতেছে, আমাদের রিলস ট্যাগ করতে শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, তাদের জন্য আমি তাদের থেকে লাকি দুজনকে আমি 6 মান্থের কোচিং অফার করতে পারি না? এইটা তো বেস্ট হয়। হেলথ সব থেকে বড় হচ্ছে গিফট হতে পারে। লাইক ধরেন 6 মান্থের তার কোচিং, তার নিউট্রিশন প্ল্যান, ট্রেনিং প্ল্যান অনলাইনে আমি ডিজাইন করব। এইটা অনেক একটা বড় গোল্ডেন অপরচুনিটি হতে পারে। সো তার জন্য আমরা দেখি আপনাদের কিরকম সাপোর্ট আমরা পাই, এবং 30 পর্যন্ত যাওয়া ইজ অলসো আ বিগ চ্যালেঞ্জ ফর আস। রাইট, সবকিছু অ্যারেঞ্জ করা অ্যান্ড সো অন। সো আপনাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই পসিবল না। এবং আসলে কি দেখেন, এই যে আমরা চেষ্টা করতেছি টাইম বের করে মানুষকে অ্যাটলিস্ট পজিটিভ ইনফরমেশন দেওয়ার, প্রপার ইনফরমেশন দেওয়ার, এটা কিন্তু নট এ জোক, এটা অনেক বড় রেসপন্সিবিলিটি। কারণ আমার একটা ভুল ইনফরমেশন কিন্তু একটা মানুষের ক্ষতি করতে পারে। ডেফিনেটলি, কারণ আপনার ভিডিও দেখার আগে মানুষ এটা চিন্তা করে আমি একটা ফিটনেস রিলেটেড কন্টেন্ট দেখতেছি, সো এখান থেকে আমি হেলথ রিলেটেড যেই টিপসটা পাবো সেটা আমি হয়তো আমার লাইফে অ্যাপ্লাই করলে বেটার রেজাল্ট পাইতে পারি। এবং চতুর্দিকে এত পরিমাণ ভুয়া ফেক ইনফরমেশন দিয়ে ভরে গেছে যে মানুষকে কিন্তু খুব ইজিলি, খুব টাফ যে রিয়েল জিনিসটা মানুষকে বোঝানো। যে মানুষ কি মনে করে, মানুষ মনে করে ওয়েট কমাবো, ফ্যাট কমাবো, এটা মনে হয় 2 মাস 1 মাসই সম্ভব। বাট যদি আপনি রিয়ালিটি চেক দেন তাহলে কিন্তু যে কোনো মানুষ 2-1 মাসে তার বডি ট্রান্সফর্ম করতে পারে না, আনলেস সে তার জেনেটিক্যালি স্ট্রং হয়, জেনেটিক পোটেনশিয়াল ডিফারেন্ট লেভেলে হয়, এবং অলরেডি তার প্রিভিয়াসলি মাসেল ম্যাস থাকে, এবং জেনেটিক্যালি তার বডি ক্যাপাসিটি তার বডির মধ্যে আছে যে ওই জায়গাটা যাওয়ার এই শর্ট টাইমের ভিতরে। সো আজকে আমাদের টপিক হচ্ছে জেনেটিক্স। ইয়েস। এন্ড অলসো এইসব কথাবার্তা বলার আগে এটা বলে রাখা ভালো যে ফিটনেস এটা তো একটা সেন্সিটিভ ইস্যু। মানুষজনের মনে একটা অনেক বড় গভীর দাগ কাটে এরকম। যারা মোটা তারা এটা নিয়ে অনেক বেশি আনহ্যাপি থাকে, তারা চায় এনি হাউ যে কোনো উপায়ে করা যায় কিনা। সো তারা অনেক ডেসপারেট থাকে এবং এটারই সুযোগ নেয় কিছু অসাধু ট্রেনার বা এই জিম সাথে যারা জড়িত আছে ফিটনেসের লোকজন। সো যার কারণে মিস ইনফরমেশন, কিছু অর্গানিক ফুড বিক্রেতা এবং যার কারণে এই বাংলাদেশে এই আপনার প্রচুর পরিমাণে ফিটনেস রিলেটেড মিসকনসেপশন, এবং মানুষজন এটা অনায়াসে বিশ্বাস করে, বছরের পর বছরও চলে আসতেছে। সো সব কিছুই আর কি ব্রেকডাউন করি আমরা এই পডকাস্টগুলোতে। সো আজকে যেহেতু আমরা জেনেটিক্স নিয়ে কথা বলবো, সবার আগে আসা যাক জেনেটিক্স জিনিসটা কি। এটাকে যদি ব্রেকডাউন করি তাহলে মনে হয় জিন শব্দটা আমাদের কাছে আসে, যেটা হিউম্যান বডিতে থাকে, পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজনের বডিতে এক এক রকম জিন থাকে। সো জেনেটিক্সের সাথে হেলথ কিভাবে কানেক্টেড, সো এই ব্যাপারে যদি একটু ইন্ট্রোডাকশন আলোচনা করি। আচ্ছা, জেনেটিক্সের যে ব্যাপারটা, জেনেটিক বলতে আমরা এটাই বুঝি যে আপনার বডির ক্যাপাসিটি। আচ্ছা, সহজ ভাষায় একেবারে সহজ ভাষায় যে আপনার বডির ওভারঅল ম্যাক্সিমাম ক্যাপাসিটি কতটুকু আছে, এটা ডিপেন্ড করে আপনার জেনেটিকের উপরে, যে আপনার জেনেটিক কতটুকু স্ট্রং। এটা হতে পারে ফিজিক্যালি, হতে পারে মেন্টালি। হ্যাঁ, এখন আমাদের পডকাস্টটা কিন্তু শুধু ফিটনেস রিলেটেড যে তাও না, আমরা কিন্তু এখানে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, মানুষের লাইফ, কিভাবে আমরা লাইফ ইমপ্রুভ করতে পারি। যেমন ফিটনেসটা কিন্তু শুধুমাত্র এরকম না যে আপনি ব্যায়াম করলেন, আপনার 6 প্যাক আছে, আপনার বাইসেপ ট্রাইসেপ আছে, ইউ লুক গুড, দ্যাটস ইট। ব্যাপারটা এমন না। আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন, আমার ধরে নিতে হবে আপনি মেন্টালি ফিট। আর যদি আপনি মেন্টালি ফিট না থাকেন, তাহলে কেমনে আপনি মেন্টাল হেলথকে বেটার করতে পারেন, সেইভাবে কিন্তু আমরা আগে বাড়তে পারি আমাদের এই ফিটনেসের মাধ্যমে। সেটাই আমাদের মিশন। এখন জেনেটিক বলতে আমরা বুঝি যে আমাদের বডির ক্যাপাসিটি, দ্যাট মিনস আমাদের বডি কতটুকু ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, ওইটা ডিপেন্ড করে আমার জেনেটিক কতটুকু ক্যাপাসিটি আছে। ধরেন কারো ফিজিক স্ট্রাকচার, কারো বডির মাসেল পুট অন করার, মাসেল গেইন করার অ্যাবিলিটি। তারপর আপনি সাপ্লিমেন্ট নেবেন, আপনার বডিতে সাপ্লিমেন্ট কাজ করার অ্যাবিলিটি। আপনি খাবার খাচ্ছেন, আপনার বডিতে আপনি প্রোটিন নিচ্ছেন মাসেল বিল্ড করার জন্য, এই প্রোটিন অ্যাবজর্পশন রেট কতটুকু থাকবে, আপনার জেনেটিক, আপনার বডির রিসিপ্টর কতটুকু আছে। দেন আপনার বডির স্ট্রাকচার, আমাদের রোগবালাই, ডিজিজ,
লাইক আপনি ফ্যামিলিতে যদি কারো ডায়াবেটিস থাকে বাবা মা, তাহলে তার সন্তানের ডায়াবেটিস হতে পারে। এই যে কিরকম স্পেসিফিক রোগগুলো আর কি বংশ পরম্পরায় জেনেটিক্স ওয়াইজ এগুলা হতে থাকে। যেমন ফর এক্সাম্পল আমি আমার নিজের দিয়ে বুঝাই, ওকে, আমার ফ্যামিলিতে হার্টের ইস্যু আছে, আমার Okay. বাবার হার্টের ইস্যু আছে, ওনার অলরেডি 2বার রিং পরানো। আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, ব্লাড হাই বিপি আছে, আচ্ছা, আমার আম্মা আব্বা দুজনেরই হাই ব্লাড সুগার ডায়াবেটিক। হ্যাঁ, যেটা আমাদের ফ্যামিলিতে আমরা যেটা ব্লাড ওয়ার্ক করে দেখছি ফ্রিকোয়েন্টলি, সেটা হচ্ছে যে আমাদের যেটা থাকে ওটা হচ্ছে গিয়ে হাই এলডিএল, আচ্ছা, ব্যাড কোলেস্টেরল। ব্যাড কোলেস্ট্রল। আমাদের কিন্তু কারোরই টোটাল কোলেস্ট্রল অনেক বেশি না। আচ্ছা, টোটাল কোলেস্ট্রল আমাদের ধরেন 120 নিচে থাকে, 120-20 কাছাকাছি থাকে, বাট আমাদের এলডিএলটা মোটামুটি আপনার 130-50 উপরেই থেকে যায়, মানে মিড রেঞ্জে। এটা প্রেফার্ড রেঞ্জটা কত, পারফেক্ট রেঞ্জটা? পারফেক্ট রেঞ্জ 100 নিচে থাকা, 100 এর নিচে। হ্যাঁ। সো এটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে, এক একটা ল্যাবে এক একটা রেঞ্জ দেখায়, আচ্ছা, বাট আমরা চেক করবো যে ল্যাবের হাইয়েস্ট রেঞ্জ আর মিড রেঞ্জ কত আছে, ওর মাঝখানে ওখানে আমি কতটুকু ঠিক আছি, এটা আমাদের মেইন হচ্ছে আমাদের তার দেখার মানে বিষয়। সে যেখানে গিয়ে টেস্ট করাচ্ছে সেই জায়গার মেট্রিকটাও আর কি বুঝতে হবে। রাইট রাইট, প্রত্যেকটা ল্যাবেরই ল্যাব মার্কার নাম্বার ডিফারেন্ট তারা শো করে। Okay, এটা কি মেশিনের কারণে যেটা তারা টেস্ট করতেছে? মেবি মেশিনের কারণে হতে পারে, অথবা ওই যে ন্যানোগ্রাম সেন্টিগ্রাম কি কি একটা হিসাব করে তারা ইউনিটের উপরও। ইউনিটের উপরে। হ্যাঁ হুম। হ্যাঁ, আমি তো আর প্যাথোলজি ডাক্তার না, তো ডিটেল বলতে পারবো না। অলরাইট, সো যতটুকু এইভাবে আমরা দেখতে পারি যে আমাদের আসলে আমরা কোন রেঞ্জে কোথায় আসি। বাট ব্যাপারটা হচ্ছে যে আমার যেমন এলডিএল তো খারাপ কোলেস্ট্রল, আর হ্যাঁ। এইচডিএল যেটা ভালো কোলেস্ট্রল, এইটা আবার আমার ভালো থাকে। বাট সামটাইমস আমার লাইফস্টাইল যখনই আমি একটু খারাপ করি, ধরেন আমি আমার এক্সারসাইজ থেকে একটু ব্রেকে আসি। আমি একটা ভালো এক্সাম্পল দিই, কয়েকদিন নাকি ঈদ গেল, এইবার আমি ঈদে এখনো ব্লাড ওয়ার্ক করিনি। ওকে, বাট ঈদের সময় দেখা যায় যখন আমি ব্যাড ইটিং করি, দেন বাইরে খাওয়া দাওয়া হয়, ফ্যামিলি যেহেতু আমার আছে বাইরে খাওয়া দাওয়া হয়, এটা সেটা হয়, পার্ট অফ লাইফ। পার্ট অফ লাইফ। কিন্তু তখনই দেখা যায় যে আমার এইচডিএল কমে গেছে, আমার এলডিএল রেজ হয়ে গেছে। এটা কি অনেক সিগনিফিকেন্টলি হয়, মানে অনেক বেশি? বেশি, হ্যাঁ, আচ্ছা, অনেক বেশি। এবং অনেক বেশি বলতে আমি মানে রাতারাতি ডিফারেন্স দেখতে পারি। ও, এরকমটা তো হওয়ার কথা ছিল না, সার্টেন ব্রেকের জন্য, অল্প ব্রেকের জন্য। কারণ আমার জেনেটিক্স, এই তো, এটা আমার হুম। কেয়ারফুল থাকতে হবে, নাহলে আমার হার্ট ইস্যু হতে পারে। তো তার মানে এটা আপনার বলতে পারেন আপনার জন্য একটা স্পেশাল কেস। হ্যাঁ। এখন দেখা গেছে আমি একবার এই বিষয়টা নিয়ে এক সিনিয়র ভাই আছে আমার ডাক্তার, তার সাথে আমি ডিসকাস করতেছিলাম, তার নামটা আমি না বলি। ওকে, তো ওই ভাইয়া আমাকে বলতেছে তুমি তো মেবি স্টেরয়েড নাও, এটার জন্য মেবি তোমার এলডিএল এইচডিএল হাই আসছে। আমি বললাম যে ভাই, যেহেতু আমি প্রফেশনাল বডি বিল্ডিং করে আসছি, আমার রয়েড নেওয়া লাগছে, বাট It has আমি to কিন্তু be. ইট হ্যাজ টু বি। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু অ্যাবিউজ করিনি, আমি ইউজ করছি। এবং সার্টেন কম্পাউন্ড আপনার অ্যানাবলিক স্টেরয়েড, সার্টেন কম্পাউন্ড আপনার এলডিএল রেইজ করে, উইচ ইজ ট্রু। বাট যদি আপনি এরকম দেখেন যে অনেক মানুষ স্টেরয়েড ইউজ করে বাট তার এলডিএল অত হাই না, এটাও কিন্তু পাওয়া গেছে। আমরা কিন্তু অনেক অ্যাথলিটের ব্লাড ওয়ার্ক আমরা দেখি। কিন্তু আমার রিজনটা কি? আমার রিজনটা আমার ফ্যামিলি রিজনের কারণে। যখন আমি স্টেরয়েড ইউজ করতাম না, ন্যাচারালি ছিলাম, তখনও যখন ব্লাড ওয়ার্ক করতাম আগে স্টিল সেম ছিল। স্টিল সেম আমার এলডিএল বাইরে যেত উল্টাপাল্টা লাইফস্টাইল করলে। সো আমি কখনোই আমার হেলদি ফুডের বাইরে যদি আমি খাই, আমার এলডিএল কিক আপ করে, ইভেন আমার ট্রাইগ্লিসারাইডও হাই হয়ে যায়। জেনেটিক, কিছু করার নেই, আমার বাবা মার মধ্যে আছে, আমার মধ্যেও আছে। তো বটম লাইন ইজ এই যে প্রত্যেকটা মানুষের কিছু ইউনিক আইডিয়া থাকবে তার লাইফের নিয়ে, তার বডিকে একেবারে পুরো ফ্যামিলি টু ফ্যামিলি এরকম কিছু ইউনিক আমরা সাইড পাবো, যেটা কিনা কেবলমাত্র তার বডির ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি। রাইট। এবং জেনেটিকের কারণে ধরেন আমরা বলি না যে আরে তুমি এত এক্সারসাইজ করো তারপরে তুমি ডায়াবেটিস কেমনে বাজায় ফেললা। ওয়াসিম আকরাম ক্রিকেটার, আমরা সবাই নাম শুনছি, ডেফিনেটলি তার ডায়াবেটিস ছিল। কেমনে ছিল? তখন কিন্তু অনেক প্রশ্ন উঠছিল, ওয়াসিম আকরামের কেমনে ডায়াবেটিস হয়? অ্যাথলিট গাই, ফিটেস্ট গাই, সে এত সুন্দর করে বোলিং করতেছে, ব্যাটিং করতেছে, হ্যাঁ, তার কেমনে ডায়াবেটিস হলো? জেনেটিক। আমরা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছি আমরা আমাদের জেনেটিকের, প্রতিটা মানুষ। এবং আমরা অনেক সময় বলি না যে রোগ বালাই হইলে আমরা কিন্তু বলে ফেলাই যে পাপের ফল। হ্যাঁ, আসলে পাপের ফল টল কিছু না। রোগ বালাই মানুষ মানেই তো মানুষ, একদিন দুনিয়াতে আসে মানুষ চলে যাবে, বা রোগ বালাই মানুষের হইতেই পারে। আপনার জানতে হবে যে আপনার জেনেটিক কি সমস্যা আপনার ফ্যামিলিতে আছে, জিনিসগুলো আপনাকে দেখতে হবে যে আপনার প্যারেন্টসের কি প্রবলেম আছে। আমরা যেটা করতে পারি যে কোনো কিছু তো আমরা ঠেকাইতে পারবো না, বাট আমরা ওটাকে স্লো ডাউন করে আনতে পারি। ইভেন সেলফ ডিফেন্সও হইতে পারে। সেলফ ডিফেন্স হইতে পারে। দেখা গেল যে এক জায়গায় যুদ্ধ লাগছে, গোলাগুলি হইতেছে, এখন আমি যদি ধারণাই করে নেই যে এই জায়গায় তো গোলাগুলি হইতেছে, আমি তো আজকে মরে যাবো গুলি খায়, তাইলে কিন্তু আমি আসলে বাঁচতে পারবো না। আর যদি আমি চিন্তা করি যে না, এখান থেকে আমি বের হয়ে আসবো, আজকে আমি দেখি না কতটুকু নিজেকে সেভ করে বের করে নিয়ে আসতে পারি। স্ট্রং মাইন্ডসেট। হ্যাঁ, আইদার আপনি বাইচাও যেতে পারেন,
অথবা যেখানে আপনি মানে কয়েক ঘন্টা বাইচা গুলি খেয়ে মরে যেতেন সেখানে আপনি অ্যাটলিস্ট 1-2 মাস বেশি বাঁচতে পারেন বাঁচার মতন। হুম সো এটার জন্য আমি বলি যে ফিটনেস মানে কিন্তু খালি আপনি মাস্কুলার হবেন, আপনি অমকের মতন তমকের মতন বডি বানাবেন তা না। ফিটনেস মানে হচ্ছে আপনার ইনার হেলথ এবং বাহির থেকে এবং ভিতর থেকে দুনো জায়গায় আপনি যাতে প্রপার সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। অ্যাট দ্য সেম টাইম মাইন্ড অ্যাজ ওয়েল। সো Definitely. আমরা অনেক ডিটেলে যাব এইসব কথাবার্তা নিয়ে। তো আমরা এই জেনেটিক পোর্শনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, এই এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল যেটা। সো এক্সটার্নালি আসবে হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। তো বাইরে থেকে কার বডি দেখতে কীরকম লাগতেছে, মাসল শেপ, মাসল সাইজ, মাসল ম্যাসের পরিমাণ, সব কিছুই তো আমরা এক্সটার্নাল এই জেনেটিক্সের মধ্যে আনতে পারি। সো সবার প্রথম যেটা আমাদের অতি পরিচিত একটা টার্ম আছে, মানুষজন বডি টাইপ ভাগ করে ফেলে, একটোমর্ফ, এন্ডোমর্ফ, মেসোমর্ফ। এটা আমরা অনেক পপুলার একটা কথাবার্তা শুনি। সো এইরকম বডি টাইপে প্রশ্ন এখানে দুইটা, বডি টাইপ কি বলে কি এরকম তিনটা পোর্শন আদৌ এক্সিস্ট করে কিনা? বই পুস্তকের ভাষা যদি হিসাব করেন তাহলে অবশ্যই আছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে কারো ডায়েট প্ল্যান গুছাইতে চান এটার কোনো ভিত্তি নেই। আমি আজ পর্যন্ত একটোমর্ফ, এন্ডোমর্ফ আর মেসোমর্ফ নিয়ে কোনো ডায়েট প্ল্যান আমি তৈরি করিনি, কিন্তু আমি অনেক বেটার রেজাল্ট প্রডিউস করতে পারছি জাস্ট টু নো দ্যাট পারসন। তার সম্বন্ধে জানার চেষ্টা করছি ইন ডেপথ, যে তার কোন ফুড তার ডাইজেস্ট হয়। যেমন অনেকে আমাকে এসে বলে যে আমি কি কার্ব খেলে মোটা হয়ে যাই, বেশিরভাগ মানুষই কিন্তু এটা বলে যে আমাকে কার্ব কম দেন, আমি কার্ব খেলে মোটা হয়ে যাই। তো ওই লোকটাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কি শিওর যে আপনি কার্ব খেলে মোটা হয়ে যান, নাকি আপনি কার্ব খাওয়ার পাশাপাশি সারাদিন আরও এক্সট্রা ক্যালোরিজ ইনটেক করেন? তখন বলে যে না আমি তেমন কিছু খাই না তো ভাইয়া। আমি বলে একটু মনে করে দেখেন না। তখন সে বলে যে না, অনেক সময় দেখা যায় ক্ষুধা লাগলে 4-5টা আপেল খেয়ে ফেলাই, ক্ষুধা লাগলে 5-6টা কলা খেয়ে ফেলাই। এই যে গাও ভাই ক্যামেরার পিছনে হাসতেছে, যদিও উনি এটা করে না। হ্যাঁ, অনেকে বিস্কিট খায় প্রচুর, স্ন্যাক্স। তারপরে অনেকে বলে কি যে আমি বাদাম খেয়ে ফেলাই, বাদাম তো হেলদি, সমস্যা নাই তো, এরকম বলে করে। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা 0 ক্যালোরি, এমটি ক্যালোরি। কম আর বেশি ক্যালোরিজ আছেই। ইভেন 0 ক্যালোরি যে আমরা সুক্রোজ প্যাকেট খাই ওইটার মধ্যে তো আপনার ম্যালটোডেক্সট্রিন দেওয়া থাকে। ওইটার যে দানাগুলো আছে দানাগুলোটা কিন্তু একসাথে জোড়া লাগানোর জন্য, বাইন্ডিং করার জন্য কিন্তু ম্যালটোডেক্সট্রিন অ্যাড করা হয়, উইচ ইজ এ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, ম্যালটোডেক্সট্রিন। তাহলে ওটা কেমনি 0 ক্যালোরি হয়? ওইখানেও ক্যালোরি আছে ডেফিনেটলি। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা ক্যালোরি ফ্রি। মনে হয় পানি তো আমার কাছে মনে হয় পানি খাওয়ার আগেও ভাবতে হবে। আসলে ব্যাপারটা এমন না, মানে আমরা ক্যালোরি নিয়ে অনেক সময় অনেক বেশি ফ্রিক আউট হয়ে যাই। আবার অনেক সময় কি করি, একবারই কাউন্ট করি না। তো যেমন পানি খেতে গিয়ে যদি আমরা ক্যালোরি কাউন্ট করি তাহলে তো আমার মাথায় সমস্যা আছে। আবার দেখা যায় আবার দেখা যায় যে আমরা অনেক সময় ভেজিটেবলস খাই, অনেক সময় কিছু ভেজিটেবল আছে এগুলো স্টার্চি ভেজিটেবলস, লাইক টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, তারপর ইভেন ব্রকলি। আপনি যদি ব্রকলিও হিসাব করেন, ব্রকলি, গাজর, এগুলোর মধ্যে কিন্তু কার্ব আছে। হ্যাঁ, তো এগুলো যদি ধরেন আপনি ভেজিটেবল খাইতেছেন, আপনার প্ল্যানে লেখা আছে ভেজিটেবল 100 গ্রাম ভেজিটেবল, আপনি ওখানে চিন্তা করেন ভেজিটেবল তো হেলদি, আমি 300 গ্রাম খাই না, তাহলে কি আপনি এক্সট্রা ক্যালোরি নিচ্ছেন না? এক্সট্রা ক্যালোরি ইনটেক হবে, ঠিক না? তো এই কারণে দেখা যায় যে অনেকে বলে যে আমি ভাত খাইলে মোটা হয়ে যাই, বাট আপনি যদি ভাত, আপনার রিকোয়ারমেন্ট ক্যালোরিজ, রিকোয়ারমেন্ট কার্বোহাইড্রেট, আপনার ডেইলি কার্ব ইনটেক, ধরেন আপনার প্ল্যানে ডেইলি 100 গ্রাম কিংবা 150 গ্রাম কার্বোহাইড্রেট প্ল্যানে দেওয়া আছে, কার্বোহাইড্রেট, আমি 150 গ্রাম ভাতের কথা বলতেছি না, 100 গ্রাম ভাতে 28 গ্রাম কার্ব থাকে। তো আমাদের দেখতে হবে কত গ্রাম কার্বোহাইড্রেট আমার দরকার। তো ডেইলি যে আমার কার্বোহাইড্রেট ইনটেক আছে, ওই পরিমাণ কার্ব যদি আমি সারাদিন ভাতও খাই, কি হবে আপনার ক্ষতি? কি খারাপ হইতে পারে আপনার? আপনার যতটুকু দরকার ততটুকুই তো খাচ্ছেন। হ্যাঁ, আপনার খারাপটা কি হইতে পারে এখানে? এখন আসেন জেনেটিক, যেহেতু আমাদের টপিক, অনেক মানুষ আছে যাদের বডি রাতের বেলা, সার্টেন পিপল আছে যারা রাতের বেলা যখন আপনি রেস্টিং পিরিয়ড, আপনার ক্যালোরি বার্নিং ওই সময় কম, ওই রেস্ট আওয়ারে যখন আপনি ভাত নিচ্ছেন তখন আপনার বডি সামটাইমস কি অন্যভাবে রিয়্যাক্ট করতেছে, আচ্ছা, অন্য টাইপসের কেমিক্যাল রিয়াকশন দেখাচ্ছে। তখন আপনার বডি ভাত খাইলে কেন জানি আপনার বডি বার্ন আউট করতে পারছে না, ওই ব্লাড সুগারটা আটকে রেখে দিতেছে। হ্যাঁ, কারণ যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, রেস্টে দ্যাট থাকবে। মিন্স আপনি ওই সার্টেন ফুড সেনসিটিভ সার্টেন টাইমে, সো এখানে টাইমিংও চলে আসতেছে বিষয়টা। হ্যাঁ, এর মানে এই না যে আপনি ভাত সেনসিটিভ, আপনি ফুড সেনসিটিভ সার্টেন টাইমে। এরকম প্রতিটা মানুষই আছে যে কেউ না কেউ কোনো না কোনো ফুড সেনসিটিভ। অনেকের দেখবেন রাতে মাছ খাইলে হজম হয় না, দুপুরে মাছ খাইলে হজম হয়। আমি এরকম মানুষও দেখছি। আমি এরকম ক্লায়েন্টের সাথে অলরেডি, আমার এরকম ক্লায়েন্ট আছে এখন। রাতে সে ফিশ খেতে পারে না, কোনো ফিশ সে রাতে টাচ করতে পারে না, বাট ইজিলি সে রাত্রেবেলা এগ, ফিশ, চিকেন
মানে নামায় দিতে পারে। এগ চিকেন নামায় দিতে পারে। হ্যাঁ সরি, এগ আর চিকেন নামাই দিতে পারে, এগ চিকেন বিফ সরি ফিশ ভুল করে বলে ফেলছি। বাট রাতে তারে ফিশ দিবেন, সে হজম করতে পারে না। বাহ, ভেরি উইয়ার্ড কেস, হ্যাঁ। বাট এরকমও হয়। বাট এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট, এটা একটা এক্সপিরিয়েন্স হলো আমার। আমি জানতে পারলাম যে সার্টেন ফুডও মানুষের শরীরে সার্টেন টাইমে সার্টেন ভাবে রিয়্যাক্ট করে। পুরোপুরি জেনেটিকের উপর ডিপেন্ডেন্ট। আপনার জেনেটিক মানে এই কারণে আমি সবাইকে একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছি যে পিনাট বাটার নিয়ে, যে পিনাট বাটার ডেফিনেটলি পিনাট বাটার হেলদি ফ্যাট, বাট আপনার জন্য যেটা হেলদি ওটা আমার জন্য হেলদি নাও তো হইতে পারে। যদি আমার আমার স্টমাকে পিনাট অ্যালার্জি থাকে, পিনাট অ্যালার্জি বলতে আমরা কি বুঝি? অ্যালার্জি বলতে আমরা অনেকে মনে করি স্কিন র্যাশ হয়ে যায়, লাল হয়ে যায়, ওটা কিন্তু স্কিন অ্যালার্জি, ওটা ডিফারেন্ট জিনিস। ওটা হচ্ছে আপনার ব্লাডে অ্যালার্জি বেড়ে গেলে ওই জিনিসটা হয়। বাট যদি আপনার স্টমাকে, যেখানে গিয়ে আমাদের ফুডটা ডাইজেস্ট হয়, ওই জায়গায় যদি সার্টেন ফুডে আপনার অ্যালার্জি থাকে, তাইলে কিন্তু আপনি ওই ফুডটা খাওয়ার পর আপনার পেটে গ্যাস হবে, ব্লোটিং হবে, আপনি ইনডাইজেশন ফিল করবেন, বেটার ফিল করবেন না, অস্থির লাগবে, উসপিস লাগবে, ঠিক না? তো পিনাট বাটার হয়তো বা জাফির আপনার স্যুট করতেছে, আপনার ভালো হয়, আমার হয় না। এখন আমি আমার আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা জিনিস বলি। আমি দিনে যদি এক টেবিল স্পুন 15 গ্রামের থেকে বেশি পিনাট বাটার দিনের সকালবেলা বাদে অন্য বেলায় খাই, আমার গ্যাস ব্লোটিং হয়, আমি ওই দিন আর কোনো ফুড ডাইজেস্ট করতে পারি না। শুধু সকালে যদি নেন তাহলে প্রবলেম হয় না। ধরেন মর্নিং টাইম 7 AM টু 12 মধ্যে যদি আমি নেই তাহলে প্রবলেম হয় না। 12 পর যদি আমি 1 টেবিল স্পুনও নেই, আমার গ্যাস ব্লোটিং শুরু হয়ে যায়। টাইমের সাথেও কিভাবে বডি রেসপন্স, এটা আমার বডি, এটা আমি অনেক বছর ধরে অনেক কিছু ট্রাই করে দেখে আসছি। আবার অ্যালমন্ড বাটার সারাদিনে 5 চামচ খেলাম, মানে 15 গ্রাম করে 45 গ্রাম খেলেও আমার কিছু হয় না। অলিভ অয়েল আমি যদি দিনে 40 লিটারও খাই, কথার কথা নাকি লিটার, সরি 40 ml, লিটার না, বলতে বলতে পাগল হয়ে গেছি। তো 40 ml যদি আমি খাই, আমার কোনো গ্যাস ব্লোটিং হয় না। অলিভ অয়েল আমার জন্য ফ্যান্টাস্টিক জিনিস। আবার আরেকজন আছে আমারই অ্যাথলিট, ওর আবার অলিভ অয়েল খাইলে নাকি ব্লোটিং করে, 1 টেবিল স্পুনও সে নিতে পারে না। সো এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? আমার জন্য অলিভ অয়েল হেলদি, ওর জন্য হেলদি না, যদিও অলিভ অয়েল ভালো। সো ফুডও যে খাবারগুলোকে আমরা জেনারেলাইজ করি যে এটা বোধহয় ভালো খাবার, সেটাও পুরো অনেক বেশি সাবজেক্টিভ। মানুষ পুরো একেবারে আলাদাভাবে, যেমন পিনাট বাটার যারা সেল করে তারা হয়তো আমার উপরে খেয়ে পেয়ে যেতে পারে, বাট আমি কিন্তু ওইটা মানে এটাকে খারাপ বলিনি একবারও। না, ইট ইজ গুড ডেফিনেটলি। আমি বলছি যে অনেকের অ্যালমন্ড বাটার স্যুট করে, অনেকের পিনাট বাটার স্যুট করে। যার পেটে অ্যালমন্ড অ্যালার্জি আছে, তা সে অ্যালমন্ড বাটার নিতে পারবে না। এখন আপনি তো জোর করে কোনো ফুডরে হেলদি বানায় পুশ করতে পারবেন না, সবার জন্য সবকিছু হেলদি হতে পারে না। যেমন ব্রাউন রাইস আর হোয়াইট রাইস, আমি মনে হয় না আমার কোনো অ্যাথলেটের জীবনে ব্রাউন রাইস খাওয়াইছি, কারণ আমি সবার প্ল্যানে ওই জিনিসটাই যেটা ইজি টু ডাইজেস্ট। ব্রাউন রাইসে এত পরিমাণে ফাইবার থাকে, এত পরিমাণে হার্শ ফাইবার থাকে, অনেকের পেটে এটা ডাইজেস্ট করতে সমস্যা হয়। বাট ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কিন্তু আপনার ডায়াবেটিস কিংবা যে কোনো একটা সমস্যা হলে আপনাকে বলবে ব্রাউন রাইস খাইতে, কারণ ব্রাউন রাইস হেলদিয়ার হোয়াইট রাইসের থেকে। বাট কীভাবে হেলদিয়ার? জাস্ট ফর দ্যাট ফাইবার আপনি তো এটা ভেজিটেবল দিয়েও অ্যাড করতে পারেন। আবার যদি আপনি বলেন যে না হোয়াইট রাইস দ্রুত স্পাইক করে, আপনি যখন হোয়াইট রাইসের সঙ্গে চিকেন আর ভেজিটেবল অ্যাড করবেন, অলরেডি তো এটা স্লো ডাউন হয়ে যাবে। আপনি যদি এটার মধ্যে গুড ফ্যাট অ্যাড করেন, অলরেডি তো স্লো ডাউন হয়ে যাবে। স্পাইক আপনার জানতে হবে যে কোন ফুডের সাথে কোন ফুড কম্বাইন করতে হবে। আপনার এমন লোকের থেকে প্ল্যান নেওয়া লাগবে যে লোক জানে যে কোন ফুডের সাথে কোন ফুড কম্বাইন করে দিলে আপনার একটা বেটার প্ল্যান সে প্রোভাইড করতে পারে। আপনি এমন লোকের কাছে যাবেন না যে মনে করেন বইয়ের মধ্যে দেখছে যে ব্রাউন মানে হেলদি, হোয়াইট মানে খারাপ, হ্যাঁ, পিনাট বাটার মানে গড, অ্যালমন্ড বাটার মানে খারাপ। আমরা অবশ্যই কিছু ফুড হেলদি, বাট হেলদি হইতে হবে কাস্টমাইজ, ম্যান টু ম্যান, পুরো ভ্যারি ম্যান টু ম্যান, পারসন টু পারসন, জেনেটিক টু জেনেটিক। সো এইখানে ব্যাপারটা তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা একটা পোর্শন পড়ি থিওরিটিক্যাল নলেজ, যেখানে আমাদেরকে বলে যে এরকমটা করলে এরকমটা হবে, বাট প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা। আমরা অ্যাজ লং এজ মানুষজন ডিল করতেছে, যেখানে দেখা যাচ্ছে এক একজনের বডিতে সব এক এক রকম রেসপন্স করতেছে, এটা তো থিওরিটিক্যালি বানানোও সম্ভব না যে আপনি কোন কোন মানুষ দেখে বুঝবেন যে আপনার এইরকম রেসপন্স, আনলেস হচ্ছে একেবারে অ্যাপ্লাই করা হচ্ছে। সো এটা শুনে ওই টপিকটা মাথায় আসে যে আমরা যে ট্রেডিশনালি বলি ক্যালোরি সারপ্লাস, ক্যালোরি ডেফিসিট, সো এইটা যখন থিওরিটিক্যালি বলে যে মানুষজনের এই আপনার হচ্ছে এইটা প্রপার এই টিডিই, এখান থেকে হচ্ছে ক্যালোরি কমালে হচ্ছে ডেফিসিট হবে, বাড়ালে হচ্ছে সারপ্লাস হবে, বাট যখন ইনিশিয়ালি প্ল্যান ডিজাইন করা হয়
তখন কি এটা কি একদম থিওরিটিক্যালি কারেক্ট বলা যায় যে এটাই আপনার জন্য হচ্ছে সারপ্লাস বা এটাই আপনার জন্য ডেফিসিট? আপনি যদি 100 লোকের প্ল্যান বানান, হয়তো বা একটা কিংবা 2টা লোক পাবেন যার প্ল্যান আপনি যেটা লিখছেন এক্স্যাক্টলি ওটা কাজ করতেছে। দ্যাটস দ্য থিং। কারণ ক্যালোরি ক্যালোরি কি? ক্যালোরি হচ্ছে একটা এনার্জি যেটা 3টা ম্যাক্রো নিউট্রিয়েন্ট থেকে আসে, প্রোটিন, কার্বস আর ফ্যাট, ইউনিটটা আর কি। ইউনিটটা। এখন ব্যাপার হচ্ছে যে প্রোটিনও তো একটা, মানে প্রোটিনেরও তো ক্যালোরি আছে 4 ক্যালোরি, কার্ব আর প্রোটিনের ক্যালোরি সেম, সেম। বাট 2টা ক্যালোরি কি সেম কাজ করে আপনার বডিতে? না। একটা হচ্ছে এনার্জি আউটপুট, একটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালস। আবার ফ্যাটের কাজ কি? ফ্যাট যেমন আপনার মাসেল বিল্ডিংয়ে হেল্প করে, পাশাপাশি ফ্যাট আবার আপনাকে এনার্জি দিতে হেল্প করে। যখন আমরা রেস্টিং টাইমে থাকি কিংবা স্লো কোনো মুভমেন্টে কাজ করি, তখন কিন্তু আমাদের বডি থেকে মানে ফ্যাট আমাদেরকে ফিউল হিসেবে সাপ্লাই দেয়। হ্যাঁ, আবার ধরেন আমরা যখন সারাদিন মানে কোনো ফাস্ট মুভমেন্ট করি, এক্সারসাইজ করি, রানিং করি, দৌড়ের উপর থাকি আর কি। ইভেন আমরা যখন ব্রেনও ইউজ করি, তখন কিন্তু গ্লুকোজ ইউজ করে, হ্যাঁ। ব্রেনের খাবার গ্লুকোজ। তো আমাদের বডির যে কোনো এনার্জি সোর্সের প্রাইমারি সোর্স কিন্তু, মানে এনার্জি যখন বডি ইউজ করবে, বডির প্রাথমিক যে প্রিফারেন্সটা থাকে, যেটার কি বডির প্রাথমিক চাহিদা থাকে, সেটা হচ্ছে গ্লুকোজ, কার্বোহাইড্রেট। হ্যাঁ, তো ধরেন আপনি একটা ডায়েট একজনকে সেট করে দিলেন, অথবা প্রথম উইকে আইদার সে গেইন করবে কিছু, আনলে ড্রপ করবে, আনলে ওয়েট সেম থাকবে, কিন্তু আপনি কিন্তু এক্স্যাক্টলি কারো প্ল্যান সেট করতে পারবেন না। এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কিন্তু তার প্ল্যান আপনাকে হাত দেওয়াই লাগবে, মাস্ট থিং। কারণ আমরা একটা জায়গায় প্রথম সবাইরই মনে করেন একটা প্ল্যান যখন আমরা কেউ দেই, আমরা কিন্তু আগে এক্সপেরিমেন্ট করে দেখি যে এই প্ল্যানটা তার কতটুকু কাজ করতেছে। কারণ আপনি তো ওই লোকটার সাথে যখন নতুন কারো প্ল্যান সেট করবেন, তার সাথে তো আপনি অলরেডি কাজ করা থাকেন না, তা আপনার তার বডি সম্বন্ধে জানা লাগে। ট্রু, কারণ তার আগে কি খাবার খেত কিংবা হচ্ছে কি ধরনের খাবার সে লাস্ট কাপল অফ মান্থসে নিয়ে আসছে, কোন সময় কি খাবার খেয়েছে, মানে তার যে ওভারঅল নিউট্রিশন সেটা জানার জন্য তো হইলেও এই এক্সপেরিমেন্টটা নেসেসারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমারই এক ক্লায়েন্ট, তারে যখন আমি প্রথম ফ্যাট লস করাই, তখন তার মাসেল ম্যাস খুবই কম ছিল, মানে ছিল না বললেই চলে, স্কিনি মোটামুটি না স্কিনি বাট ফ্যাট। ও আচ্ছা, মাসেল কম বাট বডি ফ্যাট অনেক। ওকে। তো তাকে যখন আমি প্রথম ফ্যাট লস করাই, ধরেন তার ডায়েটটা আমার যতটুকু মনে পড়ে, আমি মনে হয় 2250 ক্যালোরির মতন ছিল তার ডায়েটটা। ওকে। তো 2250 ক্যালোরি থেকে তারা আস্তে আস্তে কমাইছি, দেন আবার বাড়াইছি, আবার কমাইছি, এভাবে করে তাকে আমি একটা জায়গায় নিয়ে তাকে রিপ করে দিছি। তারপর সে রিপ করে দেওয়ার পর সে একটা বিজনেস ট্যুরে বাইরে চলে যায়। ওকে, কতদিনের জন্য? প্রায় 1.5 মাস সে ছিল না দেশে। ওকে। এই 1.5 মাস পর যখন সে আসে, সে ওখানে যে প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করে এবং সে উড়োধুরা খাওয়া দাওয়া করে, একদম মানে কোনো ডায়েট নাই। এবং সে কাট ডাউনটা শেষ করে যখন সাথে সাথে ডায়েট ব্রেকটা করছে, তার বডিতে একটা বাজে রিবাউন্ড হয়েছে। ওই রিবাউন্ড থেকে প্রথমে ওয়াটার গেইন করছে, তারপরে সে ফ্যাট গেইনও করছে। কারণ 1.5 মাস অনেক টাইম। হ্যাঁ, কারণ আমরা যখন কোনো একটা কাট ডাউন প্রোগ্রাম, ফ্যাট লস প্রোগ্রাম শেষ করি, আমাদের বডি কিন্তু একদম পুরো স্পঞ্জের মতন হয়ে থাকে, যে শুকনা স্পঞ্জ থাকে না, আমরা যে ডিশ ওয়াশ করি যে স্পঞ্জগুলো, এরকম। তখন আপনি যখন শুকনা একটা স্পঞ্জে পানির মধ্যে দেন, তখন কিন্তু ও ম্যাক্সিমাম পানি পুরো সব সাকশন করে একদম যা পারে, লিমিটেশন ছাড়া একদম পুরো ফুল হয়ে যায়, ঠিক না? একদম দেখবেন ওটা তুলে দেখবেন পানি টপটপ হয়ে পড়তেছে। সেম আমাদের বডিরও কিন্তু একই অবস্থা হয়। তো উনি যখন দেশে আসার পর যখন আমার সাথে আবার মিট করে বলতেছে যে ভাই আমার তো অবস্থা খারাপ, এখন আমাকে আবার ঠিক করেন, তখন অলরেডি তারে আমি অনেকদিন ট্রেনিং করেছি, মাসেল ম্যাস তার আসছে, যাই ছিল তার চেয়ে তো একটু মাসেল ম্যাস আসছে। তারপর যখন তার প্ল্যানটা আমি 1 মাস কিন্তু সে বাইরে ছিল, কিন্তু 1 মাস পর কিন্তু সে আমার কাছে এসে জয়েন করেনি, তার মাঝখানে আরো গ্যাপ ছিল। ওকে। হ্যাঁ, মোটামুটি 4-5 মাস পর সে আবার আসছে। ও আচ্ছা, তাহলে তো বিগ টাইম। হ্যাঁ, বিগ টাইম। বাইরে ছিল 1-1.5 মাস। আসার পর যখন আমি তাকে ট্রেনিং করাইলাম, আমি ওই তার বডি ওয়েট, ওই ফ্যাট অবস্থায় তার যে বডি ওয়েট ছিল, ওই বডি ওয়েটই সে মোটামুটি তার কাছাকাছি ছিল। এরপর আমি যখন তার ডায়েট প্ল্যানটা সেট করলাম, 2600 ক্যালোরির উপরে ছিল, 2670-80 এরকম। অথচ যখন শুরুতে ডিজাইন করেন তখন ছিল 2250 এর মতো, 2260। হ্যাঁ, তো 2600 ক্যালোরির মতন তার প্ল্যানটা ছিল। এবং ওই প্ল্যানই যখন তাকে আমি দিছি, সে প্রথম উইকেই তার 2 কেজি নাই হয়ে গেছে। এবং ওই প্ল্যান তার 4 উইক পর্যন্ত আমার হাত দেওয়া লাগেনি, সে কন্টিনিউয়াসলি ওয়েট লস করছে এবং আস্তে আস্তে তার পুরো বডি কম্পোজিশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাতে আপনি কি বুঝবেন?
এই যে পুরো ক্যালোরির একটা পুরো ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যে একটা সময় সে ফ্যাট লসের জন্য ইউজ করেছে 2260, হ্যাঁ আরেকটা সময়ে সে ফ্যাট লসের জন্য ইউজ করছে 2600, হ্যাঁ এবং ম্যাসিভ রেজাল্ট। এখানে একটা ব্যাপার আছে, আমি আবার তার রিকোয়ারমেন্ট ক্যালোরিটা চেক করছিলাম যে গুগল থেকে, ওই যে ক্যালোরি কাউন্টার দিয়ে, ওখানে আমাকে গুগল সাজেস্ট করছিল 2100 সামথিং ক্যালোরিজ, আমি দিছি তাকে 2600 সামথিং ক্যালোরিজ। ওটা তার বডি 4 উইকস পর্যন্ত ধুমায় ওয়েট লস করছে, 4 weeks নিয়ারলি 1 month। হ্যাঁ, এবং ওয়েট লস করছে, তার স্ট্রেংথ ড্রপ করেনি, ওই প্ল্যানে তার স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে, তার বডি ফ্যাট কমে আসছে, বডি কম্পোজিশন চেঞ্জ হয়েছে, এবং সে বেটার ফিল করছে, এবং ওই প্রিভিয়াস ট্রান্সফরমেশন থেকে এরপরে ট্রান্সফরমেশনটা অনেক কুইক হয়েছে। আরো ড্রাস্টিক। রিজন কি? এটা রিজন হচ্ছে তার বডি কম্পোজিশন, তার মাসেল ম্যাস যখন আমি তাকে ট্রেন করাইছিলাম তখন তো সে কিছু মাসেল ম্যাস গেইন করছে, ওই মাসেল মেমোরিগুলো ব্যাক করার পর তার বডি আরও বেশি বার্ন করতে পারছে, মেটাবলিক্যালি সে অ্যাক্টিভ হয়ে গেছে তার মাসেল থাকার কারণে, ঠিক না? তো এইখানে ক্যালোরির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি তাকে কী খাবার দিচ্ছেন। আমি তার 2650 ক্যালোরির মধ্যে তার কার্ব যেরকম বাড়াই দিয়েছিলাম, তার প্রোটিনও বাড়াই দিয়েছিলাম। ওকে। ইভেন ফ্যাট আমি প্রথমে মডারেট রাখছি, তারপর আস্তে আস্তে আমি ফ্যাটও বাড়াইছি যখন আমি কার্ব কমাইছি। প্রোটিন হাই ছিল, হ্যাঁ, এবং সেম ক্যালোরির ভিতরে আমি মাঝে মাঝে ম্যাক্রোসে ঘুরাইছিও, ঘোরানো বলতে জাস্ট ফ্যাট এবং কার্ব নিয়ে খেলছি, প্রোটিন একটু বাড়াইছি, আবার অনেক সময় সেম রাখছি, কিছু কিছু মিলে অ্যাড করছি, 10 to 20 গ্রাম করে আপ করেছি, ডিপেন্ড অন তার কন্ডিশন, তার অবস্থা, তার হাঙ্গার, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে ক্যালোরি হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা দিয়ে আপনি খুব স্মার্টলি খেলতে পারেন যদি আপনার জানা থাকে কীভাবে আপনি ম্যাক্রোনিউট্রিয়েন্টকে প্রপার ইউজ করতে পারেন। ইটস অল অ্যাবাউট ম্যাক্রোস। হ্যাঁ, ক্যালোরি তো একটা নাম্বার। এখন 2000 ক্যালোরি আমি আর জাফির আপনি মিলা যখন পিজা খাই ফেলাই, ধরেন আমার যে এখন কারেন্ট ডায়েট আছে, এই ডায়েটে ক্যালোরি যদি আমি কাউন্ট করি বেশি এই 3300-3400 ক্যালোরি হবে। আপনার যে ডায়েট আছে এরকমই হবে, কাছাকাছি হয়তো আপনি আমার একটু বেশি খাইতেছেন, 3500-3600-3700 হতে পারে আপনার। তো আমি আর আপনি যদি এখন দুইটা পিজা মেরে দিই, কিংবা একটা বড় লার্জ পিজা দুইটা মেরে দিই, অলরেডি তো আমাদের দিনের অর্ধেকের বেশি ক্যালোরি শেষ হয়ে যাবে, আমাদের 2500 ক্যালোরি হয়ে যাবে ওখান থেকে। দুইটা বড় পিজা মারলে পসিবল, দুটা বড় পিজার ফ্রেঞ্চ ফ্রাই যদি মেরে দিই পসিবল। তা ওখান থেকে আমরা পাইলাম কি নিউট্রিশনটা পাইতেছি, ক্যালোরি ছাড়া কিছু পাইনি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কি খাচ্ছি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন, কার্বস আর ফ্যাট কতটুকু আমাদের প্ল্যানে আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যালোরিজ অনেক হাই ইনটেক হয়েছে, বাট মোস্টলি সুগার অর মোস্টলি ফ্যাট, মোস্টলি অয়েল। সো সেগুলোর নিউট্রিশন ভ্যালু তো কম, বা সেইটার বডিতে ইম্প্যাক্ট তো অন্যরকম। সো নট অ্যাবাউট দ্য ক্যালোরি, ইটস অল অ্যাবাউট দ্য ম্যাক্রোস। ওকে, পরবর্তীতে আমরা কথা বলতে পারি যেটা নিয়ে, সেটা হচ্ছে এই যে যারা মাসল বিল্ডিং করবে বা ফ্যাট লস করবে, অনেকেই আমরা দেখি যে 1 মাসে 10 কেজি কমিয়ে ফেলছে। অনেকে আবার কাছে আমরা শুনি সে হয়তো 3 মাস 4 মাস ধরে ওয়ার্কআউট করতেছে, ফ্যাট লস প্রোগ্রামিং আছে, 5-6 কেজি হয়তো রিডিউস করতে পারছে। সো এই যে এক একজন যে ফ্যাট লস করতেছে কিংবা মাসল বিল্ড করতেছে, এক একজনের রেজাল্ট আসতেছে এক এক রকম মাসে। এটার কারণটা কি? মাসল বিল্ডিং এবং ফ্যাট লস বা রিকভারি, এগুলোর যে টাইম টু টাইম ভ্যারি করতেছে, এটাও কি তার মানে জেনেটিকের মধ্যে আছে যে সে কতটুকু মাসল গেইন বা লস করতে পারবে, ফ্যাট লস করতে পারবে আর কি? দেখেন, অনেকে আছে যে কেউ দেখবেন 1 মাসে তার মাসেল ফ্যাট লস করে মাসেল গেইনও অনেকে করে ফেলতে পারে। আবার অনেকে দেখবেন যে মাসের পর মাস করতেছে, বাট তার মাসকুলার ডেভেলপমেন্ট কম, বাট ফ্যাট কমে আসতেছে, বাট স্লো। আমরা মনে করি কি যে ওই লোকটা মেবি কোনো একটা সিক্রেট প্ল্যান ফলো করতেছে, বাট আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, যে লোকটা খুব দ্রুত কমতেছে, তার মাসেল গেইনের, তার বডির মাসেল হোল্ড করার, মাসেল গেইন করার ক্যাপাসিটি অনেক বেশি, তার বডির প্রোটিন রিটেন করার ক্ষমতা অনেক বেশি। ধরেন আমি আর আপনি 100 গ্রাম প্রোটিন খেলেন, আমি 100 গ্রাম প্রোটিন খেলাম। ধরেন আমি গেইন করলাম 1 কেজি, আপনি গেইন করলেন 3 কেজি। এখন আমি বলতে পারি না জাফির মেবি প্রোটিনের মধ্যে কোনো একটা ম্যাজিক মিলাই নিছে, এটাই তো মানুষ স্বাভাবিকলি বলে। বাট আমি যদি এভাবে চিন্তা করি যে জাফিরের বডিতে প্রোটিন স্টোর করার, অ্যাকচুয়ালি প্রোটিন তো ভালো স্টোর করতে পারে না, প্রোটিন রিটেইন করার, নাইট্রোজেন রিটেইন করার, প্রোটিন অ্যাবজর্পশন করার, কাজে লাগানোর ক্যাপাসিটি অনেক বেশি আমার থেকে। যদি আমি এটা মেনে নিতে পারি, তাহলে আমি মানসিকভাবে শান্তিতে আমি আগে বাড়তে পারবো। আর যদি মেনে না মানতে পারি, তাহলে আমি চিন্তা করবো জাফির মেবি স্টেরয়েড নিছে, জাফির মেবি সিক্রেট কোনো পিল নিছে, হ্যাঁ জাফির মেবি গ্রোথ হরমোন নিছে, এই কারণে গ্রো হয়ে গেছে, জাফির মেবি ইনসুলিন নিছে।
হ্যাঁ, ইভেন মানে আপনি যাই ইউজ করেন, যেটাই নেন, যেই লোকের বডিতে জেনেটিক্যালি রিসিভ করার ক্ষমতা বেশি থাকে, সে আপনার চেয়ে বেশি আগায় যাবে যদি আপনার তার চেয়ে রিসিভ করার ক্ষমতা কম থাকে, আপনার ওয়ার্ক এথিক যতই ভালো হোক। যতই হার্ড ওয়ার্ক অ্যান্ড এফোর্ট দেন না কেন। হ্যাঁ, কারণ জেনেটিক অনেক বড় একটা জিনিস। জেনেটিক্যালি অনেকে বডি ফ্যাট দ্রুত বার্ন করতে পারে, আবার জেনেটিক্যালি অনেকের বডিতে ফ্যাট একটু কম স্লোলি বার্ন হয়। এখন এই দুনিয়াতে আমরা যদি মানুষের সঙ্গে রেস করতে থাকি খালি যে আমার অমুকের চেয়ে আগে যেতে হবে, তমুকের চেয়ে আগে যেতে হবে, তাহলে কিন্তু আসলে আমি প্রোগ্রেস করতে পারবো না। আমাদের প্রতিটা মানুষের বডির মেকানিজম, কাজ করার ক্ষমতা, রিসিভ করার ক্ষমতা, রেজাল্ট পাওয়ার ক্ষমতা ডিফারেন্ট। একটা স্কুলে যখন অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে, তখন কি সব স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে? না। তাইলে ধরেন দেখা যাচ্ছে যে যেই ছেলেটা স্কুলের সময় ফার্স্ট হইতো, আর যেই ছেলে ফার্স্ট হইতো ফার্স্ট বেঞ্চে বসতো ফার্স্ট হইতো, আবার একটা ছেলে একদম লাস্ট বেঞ্চে বসতো, রেজাল্ট করতে অ্যাভারেজ, কিন্তু সে যখন চাকরি করতে গেল লাইফে গিয়ে সে অনেক বড় একটা চাকরি পেয়ে গেল, অনেক ভালো একটা কাজ করলো লাইফে। আবার দেখবেন যে ফার্স্ট বয় ছিল ও ভালো, ওর থেকে পিছিয়ে আছে কাজের দিক থেকে, ও ভালো চাকরি পায়নি ওর মতন। এটার কারণটা কি? মেধা। হয়তোবা সার্টেন পড়াশোনার জন্য ও জেনেটিক্যালি দুর্বল ছিল, বাট ও যে কাজটা, যে চাকরিটা ও নিছে, ওই চাকরিটার জন্য ওর ব্রেন, ওর 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 ভিতরের যে ইচ্ছা শক্তি ওই চাকরির জন্য, ওর জেনেটিক পোটেনশিয়াল অনেক বেশি ছিল। সচিন টেন্ডুলকার সবাই হইতে পারছে? সবাই তো ক্রিকেট খেলে, কারণটা কি? জেনেটিক। তার হার্ডওয়ার্ক তো অবশ্যই আছে, কিন্তু তার ভাই ওর মতন কি করে পারছে মারতে? অনেকেই তো মারছে, ওনার মতন একটা প্লেয়ার পাইছে না। ক্যাপাসিটি, এই সবকিছুই জেনেটিক ক্যাপাসিটি, কারণ মানে এটা হচ্ছে কি যে জেনেটিক্যালি মানে তারে বানানো হয়েছে ক্রিকেটের জন্য। এটা গড গিফটেড বলতে পারি আমরা। সো জেনেটিক্স, আমাদের জেনেটিকটা আমাদের গড গিফটেডই ট্রু সবার জন্য। হয়তো কোনো মানুষের সার্টেন দিক থেকে উইক মানে আল্লাহ আমাদের দিছে, আবার অন্য দিক থেকে হয়তো তারা অনেক পটেনশিয়াল বানাইছে। ডেফিনেটলি। সো আমাদের যেটা করা লাগবে অ্যাকচুয়ালি, পটেনশিয়ালটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। একটা দিক হয়তো আমার ভালো লাগে, বাট ওই দিকে হয়তো আমার পটেনশিয়াল নাই, এটা দেখে আপসেট হয়ে যায় যে উই আর গুড ফর নাথিং। বাট পটেনশিয়াল তো আছে অবশ্যই, এটা শিওর, বাট কোন জায়গায় আছে সেটাই খুঁজে বের করতে হবে। অনেকে আছে সে জানেই না তার পটেনশিয়াল কই আছে, কারণ সে অলস, ট্রু, তার কাজ করার ইচ্ছা নেই। বাট আমরা প্রতিটা মানুষই কিন্তু কোনো না কোনো পটেনশিয়াল নিয়ে আসছি। যদি আমরা আমাদের পটেনশিয়াল জানতে পারি, বের করতে পারি, তাহলে আমরা খুব স্মুথলি লাইফে আগে বাড়তে পারবো। তো কামিং ব্যাক টু ফ্যাট লসের ক্ষেত্রেও আমরা প্রতিটা মানুষ ডিফারেন্টভাবে ফ্যাট বার্ন করি। হ্যাঁ, আবার দেখবেন কারো লাভ হ্যান্ডেলের ফ্যাট দ্রুত যায়, লাভ হ্যান্ডেল মানে হচ্ছে কোমরের পিছনের যে অংশটা, হ্যাঁ, লোয়ার ব্যাক এরিয়াতে। আবার অনেকের দেখবেন ওই জায়গা তাড়াতাড়ি চলে যায়, চেস্টের ফ্যাট রয়ে যায়। এটা আমার প্রবলেম। লাভ হ্যান্ডেল হচ্ছে অনেক স্টাবর্ন হয়ে থাকে, একবারে শেষে গিয়ে লাভ হ্যান্ডেল। যেমন আপনি আমাকে বলছিলেন যে আপনি জেনেটিক্যালি আপনাদের সবাই বডিতে হ্যাঁ এই লোয়ার ব্যাক এরিয়াতে ফ্যাট থেকে বাবা দাদা একদম চাচা থেকে শুরু করে সবার এটা আছে। আপনার প্রেপ যখন আমরা করাইছিলাম, আপনার প্রেপেও কিন্তু ওই লোয়ার ব্যাকটা সবাই শেষে গিয়ে শ্রেড একদম সবার শেষে, একদম অলমোস্ট লাস্ট 4 উইকস এর দিকে মনে হয়ে গেছে। তো এটার কারণ কি? আপনার তো অন্য বডি পার্টের তো একদম পুরো লিন হয়ে আসছিল, ওইটা আপনার জেনেটিক। ট্রু, এটা জেনেটিক মানে জেনেটিক অনেক কিছু, আমাদের অনেক কিছু ডিপেন্ড করে জেনেটিক। যে এই জেনেটিক্যালি আপনার হাইট, আমরা অনেকে বলি না যে চিন আপ মারলে ঝুললে হাইট বাড়ে, হ্যাঁ, বাট আপনার যদি ইভেন আপনি গ্রোথ হরমোন, অনেকে যে ছোট ছোট বাচ্চাদের গ্রোথ হরমোন দেয় যেসব দেশে আপনার হাইট বাড়ে না, হাইট বাড়ানোর জন্য। এখন ধরেন আমি যদি গ্রোথ হরমোন নিই, আমার কতটুকু হাইট বাড়বে? বাড়বে না তো, বাড়লে তো বাড়তে আমি তো নিছি অলরেডি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে জেনেটিক, আপনার কতটুকু হাইট বাড়বে টোটালি আপনার জেনেটিকের উপরে। আপনার প্যারেন্টস যদি লম্বা থাকে, অনেক সময় প্যারেন্টস লম্বা থাকলে বাচ্চা লম্বা হয় না, হয়তো বা সে অন্য কোনো জেনেটিক পাইছে। হ্যাঁ, হতে পারে চাচা বা হতে পারে দাদা। আমি যেমন আমার বাবা আমার দাদির জেনেটিক পাইছি, ওনাদের হাইট খুব একটা বেশি না, আমারও হাইট খুব একটা বেশি না। আমার ছোট ভাই আবার লম্বা, ও আবার মার দিকের সাইড থেকে পাইছে। উই নেভার নো। হ্যাঁ, ইভেন আমার যে চাচা, আমার আপন মেজো চাচা, উনি আবার লম্বা, উনি মেবি আমার দাদা লম্বা ছিল, আমার তার মতন পাইছে। আমার ভাই ওইরকম পাইছে। তো দেখেন আমরা কিন্তু একই বাপ মার সন্তান, বাট ডিফারেন্ট কমপ্লিটলি, কারণ জেনেটিক। সো এই পোর্শন পর্যন্ত আমরা আলোচনা করেছি অ্যাকচুয়ালি ইন্টারনাল যে জেনেটিকের ফর্মেটটা। এবার আমরা কিছুটা এক্সটার্নাল জেনেটিক নিয়ে কথা বলতে চাই। সো এবার আসবে হচ্ছে অ্যাপিয়ারেন্স। এক্সটার্নাল মানে বাহ্যিক, একদম বাহ্যিক। সো এখানে অনেক বড় একটা কনসার্ন। মানুষ এসে বলে যে আমার এই নায়কের মতো বডি বানানো লাগবে, জন আব্রাহাম হইতে হবে, কিংবা আমার টাইগার শ্রফের মতো বডি চাই, কিংবা তার যে অ্যাবস, আঁকাবাঁকা অ্যাবস, আমরা এরকম অ্যাবস চাই না। আমরা চাই একদম সুন্দর সিমেট্রিক্যাল অ্যাবস, পুরো সুন্দর থাকবে, ডান আর বাম
সব সমান সমান থাকবে, 6টা অ্যাপসই থাকতে হবে, 4টা থাকলে হবে না। অনেকে কোশ্চেনও করে যে আপনার কি 2 প্যাক 4 প্যাক নাকি 6 প্যাক। 2 প্যাক মানে আপনি হয়তো বেশি হার্ডওয়ার্ক করেন নাই, এরকম মানুষের ধারণা। তো আপনি যদি হয়তো বেশি হার্ডওয়ার্ক করতেন বা বেশি দিন জিম করতেন, আপনার বোধহয় 6 প্যাকই হইতো, কিংবা শাহরুখ খানের মতো 8 প্যাকও হয়ে যেতে পারতো। এই কনফিউশনটার একটা কমপ্লিট আনসার চাই। 6 প্যাক দিয়ে শুরু করি, হ্যাঁ, এটা বেশি পপুলার। ট্রু। আর্নল্ড শোয়ার্জনেগার আমরা সবাই চিনি, হুম, ওনার কয়টা অ্যাবস? ওনার অ্যাপসটা আনক্লিয়ার, মানে এটা তো কাউন্ট করতেই অনেক অসুবিধা হয়েছে। 4টা, 4টা, মানে ডিপ লাইন হ্যাঁ, 4টা ক্লিয়ার। ওকে। আপনি কি ওনারা বাদ দিয়ে দিবেন? না 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 না, উনি লেজেন্ড, ট্রু। মিস্টার অলিম্পিয়া আর্নল্ড শোয়ার্জনেগার, গভর্নর, তারপরে আবার নায়ক, সবই তার মধ্যে ক্যাপাসিটি আছে, এবং তাকে দেখে অনেকে বডি বিল্ডিং শুরু করছে। তার অনেকের বডি inspiration, অনেকের জন্য আইডল, অনেকের ইভেন আমার inspiration। নিজের কাছে ভালো লাগে। হুম, আবার বর্তমান যুগের একজনের নাম বলি, যেমন ধরেন আপনার জে কাটলার। হুম, জে কাটলারের অ্যাপস কিরকম, একটু উঁচা নিচে আঁকা বাঁকা, কিন্তু তার কিন্তু অনেকগুলা প্যাক্স আছে। হ্যাঁ, আবার আপনি ধরেন হাদি চোপান, হুম, সবাই আমরা হাদি চোপান এখন চিনি, মিস্টার হ্যাঁ অলিম্পিয়া, মিস্টার অলিম্পিয়া, তার অ্যাপসগুলো কিন্তু অনেক সুন্দর, তার একদম পুরো একদম। সেরাটাস, অবলিক্স, পুরো একদম শার্প এন্ড ডিটেইল। হ্যাঁ অবলিক্স, দেন আপনার প্যাকগুলো একদম পুরো সমান সমান হুম। ডিপ লাইন, 8টা 6টা পুরো পুরো চাকা চাকা অ্যাপস। হ্যাঁ, আবার আপনার ধরেন ক্রিস বামস্টেড, তার অ্যাপস কিন্তু খুব একটা বেশি সুন্দর না, এই কারণে কিন্তু সে True. ভ্যাকিউম করে ফেলে ট্রু। খুব কুইক। এখন আপনি কি বলতে চান যে ক্রিস বামস্টেড কম হার্ডওয়ার্ক করে অ্যাপসের জন্য? নেভার, আচ্ছা, হাদি চোপান কি একটু বেশি হার্ডওয়ার্ক করে অ্যাপসের জন্য? নেভার। আর্নল্ড শোয়ার্জনেগার কি কম হার্ডওয়ার্ক করছে? তাহলে কেন তাদের অ্যাপস 4টা? কারণ জেনেটিক। আপনার মাসেলের শেপ, আপনার বডিতে প্রতিটা অ্যাবডোমিনাল তো একটা মাসেল, আপনার আমার বডিতে প্রতিটা মাসেলের শেপ কেমন হবে, এটা টোটালি মাসেলের শেপ কেমন হবে টোটালি ডিপেন্ড করে আপনার আমার জেনেটিকের উপর। আমি আপনি যেটা করতে পারি, ম্যাক্স মাসল বাড়াইতে পারি আর কমাইতে পারি। আমি আপনি যেটা করতে পারি, আমাদের যেই শেপটা আছে এই শেপটার উপরে আমরা কাজ করে এটা ডেভেলপ করে আনতে পারি। শেপ আমার পক্ষে আপনার পক্ষে কোনোদিনও চেঞ্জ করা সম্ভব না। আপনার বাইসেপ দেখি, আমার বাইসেপ দেখাই, আপনার আমার বাইসেপ কি সেম মিলে? না, কারণ কি? জেনেটিক, পুরো মাসল শেপই আপনার শেপ আলাদা। একরকম, আমার শেপ হ্যাঁ। একরকম। এখন আপনি যদি বলেন যে না আপনার মতন আমার বানাইতে হবে, আমি কিন্তু আপনার মতো আমার মতন আপনার বানাই দিতে পারবো না। এটা অনেকেই মনে করতে পারে যে না লোকটা মেবি অহংকার করতেছে। আমার আপনার শেপ সেম না। আমি যদি এখন চাই যে রনি কলম্যানের মতন কিংবা আর্নল্ডের মতন একদম পুরো গোল পিক বাইসেপ বানাবো, আমার হবে না। আমার বাইসেপ ওদের মতন এত পিক আলাদা হয়ে যায় না। আমাদের আনোয়ার ভাইয়ের আর্ম দেখছেন, তামির আনোয়ার ভাই, আমাদের বাংলাদেশের ফার্স্ট IFBB প্রো আনোয়ার ভাই, উনি ওনার আর্মস যখন ফ্লেক্স করে, ওনার হাত যখন এবার নিচে রাখে, ওনার হাত তো বড় লাগে না, কিন্তু যখনই আনোয়ার ভাই ফ্লেক্স করে ওনার হাত মনে হয় কি 3 ইঞ্চি বেড়ে গেছে উপর থেকে নিচ থেকে, কারণ সেপারেশন। আনোয়ার ভাই বাইসেপ আর ট্রাইসেপে যে একটা সুন্দর সেপারেশন আছে, আমার মনে হয় না বাংলাদেশে কারো এরকম এত সুন্দর সেপারেশন আছে। আমার কাছে খুবই ভালো লাগে। আগে চিন্তা করতাম যে আনোয়ার ভাইয়ের মতন যে সেপারেশন করতে পারতাম, বাট মানে এটা মাথার মধ্যে ঘুরতো, কারণ আমি জানি যে এটা ওনার জেনেটিক শেপ, বাট মনের ভিতর তো মানুষের একটা চাহিদা থাকতেই পারে, আমি অ্যাজ এ হিউম্যান। আনোয়ার ভাই যখন ফ্লেক্স করে ওনার বাইসেপ পুরো আলাদা হয়ে উপরে উঠে যায় পিক, আর ট্রাইসেপের পিক নিচে দিয়ে ট্রাইসেপ মাসেল আলাদা হয়ে যায়। এটার জন্য ওনার আর্মসটা দেখতে আরও বড় লাগে। আবার দেখবেন সেম আনোয়ার ভাইয়ের থেকেও আনোয়ার আর্মসের সাইজ বড়, এরকম আরেকটা লোক যদি আমি দেখি, তারটা ফ্লেক্স করেন আনোয়ার ভাইয়ের সামনে দাঁড়া গেলে তারটা সাইজে বড়, মাপলে বড় পাবেন, কিন্তু দেখতে বড় লাগে না, সেপারেশন কম, জেনেটিক শেপ। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এটাও শুনি, অনেকেই বলে যে সে হয়তো ভুলভাল ব্যায়াম করছে যার কারণে তার শেপ সুন্দর না। সে যদি চার্লস গ্লাসের কাছে গিয়া, ওয়ার্ল্ড ফেমাস ট্রেনার চার্লস গ্লাস, তার কাছে গিয়ে যদি আর্মস মারে, আনোয়ার ভাইয়ের সাথে যদি তার শেপ না মিলে, জেনেটিক মানে মাসেল শেপ যদি সেম না হয় দুজনের, তার মতন বানাতে পারবে না। ট্রু। আমি ড্যাম শিওর যে আনোয়ার ভাই আর্মসের পিছনে তেমন একটা এফোর্ট দেয় না যে পরিমাণে এফোর্ট উনি ওনার ব্যাক আর লেগসের পিছনে দিছে। কারণ আনোয়ার ভাইয়ের আমি আনোয়ার ভাইয়ের সাথে ওয়ার্কআউট করছি, আমি চিনি, কিন্তু জেনেটিক্যালি ওনার শেপটাই এরকম, বাট উনি অনেক কষ্ট করছে, বাট ওই যেটা ছিল ওইটা আরও ডেভেলপ হয়ে আসছে। তো আমাদের প্রত্যেকটা মানুষেরই মাসেল শেপ স্ট্রাকচার ডিপেন্ড করে আমার জেনেটিকের উপর। আমরা এটাকে আসলে চেঞ্জ করতে পারি না, আমরা এটার প্রোগ্রেস আমরা মাসেলের শেপের চেহারা তো চেঞ্জ করতে পারবো না, বাট আমার যেটা আছে এটা নিয়ে প্রোগ্রেস করতে পারবো। ধরেন আমার একটা জমি আছে, এই জমিটার সাইজ যতটুক, ধরেন আমার 2 কাঠা জমি, 2 কাঠা জমির উপরতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সাইজের বাড়ি আপনি বানাইতে পারবেন নাকি? এখন আমি যদি আফসোস করি যে না 2 কাঠাই জমি আছে, বাড়ি বানাবো না, তাহলে তো আর হইলো না। আপনার এই 2 কাঠার উপরে আপনি বাড়ি ডেভেলপ করেন, যেটা আপনার কাছে আছে সেইটাকে আপনি ডেভেলপ করেন।
এবং ওইটাও তখন সুন্দর লাগবে দেখতে। ডেফিনেটলি যদি আপনি ওটাকে ডেভেলপ করতে পারেন প্রপারভাবে, আপনি বাড়ির মধ্যে ডিজাইন করতে পারেন না সুন্দর করে বানায়, এরকম আপনি আপনার বডিটাকে সুন্দর করতে পারেন। আপনি যত লিন থাকবেন, মাসেল ম্যাচিওর থাকবে, গ্রেইনি থাকবে, দেখতে সুন্দর লাগবে। ট্রু। আবার আরেকটা জিনিস বলি এখানে, দেখবেন যে অনেকের, আচ্ছা এমনি এক্সাম্পল দিই, আলবি ভাই আর আলামিন ভাই দুইজনই আমাদের পরিচিত, মানে ওনাদের নাম নিলাম এই কারণে কারণ দুজনই আপনি চিনেন। হ্যাঁ হ্যাঁ, দেখবেন আলবি ভাই আর আলামিন ভাইয়ের কিন্তু বডির সাইজ একই, দুজনের সাইজের ডিফারেন্স নাই, হাইট বা হ্যাঁ, স্ট্রাকচার বলতে পারেন। স্ট্রাকচার দুজনের বডি ওয়েটও কাছাকাছি, একদম কাছাকাছি। ওকে। কিন্তু দেখবেন যে আর্মস ওয়াইজ যদি আপনি খেয়াল করেন, আলবি ভাই আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আলামিন ভাইয়ের আর্মসে একটা লুক আছে, আমার আর্মসে রিপ্ট হয়ে গেল, এই লুকটা আসে না। আর ওনার রিপ্ট না থাকলেও এই লুকটা থাকে, রিপ্ট থাকলে এই লুকটা আরও বাইরে যেটার কারণ কি? তখন আমি আলবি ভাইকে বলছিলাম যে ভাই দেখেন, মাসল ফ্যাশিয়া নামে একটা জিনিস আছে। মাসল ফ্যাশিয়া। ফ্যাশিয়া ফ্যাশিয়া মানে হচ্ছে কি, যদি আমি নর্মাল মানুষের বোঝার জন্য বলি, আমরা যখন কোনো হোটেল রুমে যাই, ধরেন আমরা কোনো হোটেলে গেছি থাকতে, ভালো হোটেলগুলোতে গেলে আপনাকে একটা ফ্রুট বক্স দেয়, মানে ফ্রুট বাস্কেট দেয়, সরি ফ্রুট বাস্কেট, কমপ্লিমেন্টারি। ওই বাস্কেটটার উপরে একটা পাতলা একটা পলিথিনের মতন পেঁচায় না? হ্যাঁ, আমাদের মাসল ফ্যাশিয়াটা এরকমই দেখতে, ঠিক আছে? এখন যার মাসল ফ্যাশিয়া যত বেশি পাতলা, তার মাসেল নর্মাল ফ্লেক্স ছাড়া রাখলে তত বেশি ডেন্স লাগবে দেখতে, কারণ ভিতর থেকে মাসল ফাইবারগুলো ফ্যাশিয়ার কারণে দেখা যায়, এবং যত ফ্লেক্স করবে তত বেশি মাসল মনে হবে ডেন্স বড়। এটা রিজন কিন্তু আপনার ফ্যাশিয়াটা পাতলা। আচ্ছা, এখন কিছু মানুষ আমরা জেনেটিক্যালি মাসল ফ্যাশিয়া পাতলা নিয়ে আসছি, আবার কিছু মানুষ আমরা জেনেটিক্যালি মাসল ফ্যাশিয়া মোটা নিয়ে আসছি। মাসল ফ্যাশিয়া আপনি চাইলেও পাতলা করতে পারবেন না, ওটা আপনার জেনেটিক জিন্স। এখন দেখবেন কারো কারো, যেমন আমার চেস্ট, আমি যে এখনও আমি কিন্তু মানে আমি সেমি লিন, অনেক লিন না। আপনি আমার চেস্ট এখনও যদি ফ্লেক্স করি, আমার চেস্টের ফাইবার দেখা যায়, কারণ আমার জেনেটিক্যালি আমার চেস্টের মাসল ফ্যাশিয়া অনেক পাতলা। চেস্ট ফাইবারের কথা শুনলেই তো আমাদের জোয়েস্থেটিক্সের কথা মনে চলে আসে। তার মাসল ফ্যাশিয়া অনেক পাতলা, অনেক অনেক। হাদি চোপান সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে হাদি চোপান। যদি আপনি চিন্তা করেন মাসল ফ্যাশিয়া তার সবচেয়ে অনেক পাতলা, তার ফ্রন্ট বডির মাসল ফ্যাশিয়া দেখেন, সে যখন ফ্লেক্স করে অফ সিজনেও তার চেস্ট, আপার প্যাক্টোরিয়াস, লোয়ার প্যাক্টোরিয়াস, ক্রস স্টেরিয়েশনস সব একদম পুরো প্রপার লাইন দেখা যায়। রিজন কি? ওই সেই মাসল ফ্যাশিয়া। এখন ওই যেমন হানিরাম বর্ডের বলে না যে FST7 মাসল ফ্যাশিয়াল স্ট্রেচিং 7, তো যখন ওই যে উনি যখন যে ফ্লেক্স করে, আমরা ফ্লেক্সটা কেন করি? হার্ড ফ্লেক্সটা, কারণ যত বেশি ব্লাড পুশ করতে পারে মাসল ফ্যাশিয়াতে, মাসল ফ্যাশিয়া পুশ করে তো এই ব্লাডটা চলে আসে, তত বেশি মাসল ডেন্স হয়। বাট আপনার যদি মাসল ফ্যাশিয়া ন্যাচারালি পাতলা না থাকে, তাহলে কিন্তু আপনি ওই লুকটা পাবেন না, আর একটা লোকের যে গ্রেনি লুকটা আছে। তো এইটাও কিন্তু ডিপেন্ড করে। আমরা অনেক সময় দেখে বলি না যে এই লোকের অ্যাবস দেখা যায়, অফ সিজনে এত মোটা তাও অ্যাবস দেখা যায়, আবার ওই লোকে এত লিন তাও এর মতন দেখা যায় না। কারণটা কি? কারণ ওনার অ্যাবডোমিনাল এরিয়ার মাসল ফ্যাশিয়াই পাতলা। ওকে। প্রতিটা মানুষের কিন্তু আবার সব বডির সব পার্টের মাসল ফ্যাশিয়া কিন্তু আবার পাতলা হয় না। হ্যাঁ, এক পার্টে হচ্ছে সেপারেশন ভালো দেখা যায়, আরেক পার্টে সেপারেশন ভালো নাই দেখা যায়। এটা হচ্ছে আপনার মাসল ফ্যাশিয়ার থিকনেসের উপর ডিপেন্ড করে, এটা তো জেনেটিক। আমরা দেখলাম অন এভারেজ পুরো প্রত্যেকটা জিনিসই পুরাপুরি আর কি ডিটারমাইন হচ্ছে বাই ডিফল্ট জেনেটিক দ্বারা। সো আমরা আসলে ওই জিনিসগুলোর উপর যে কন্টিনিউয়াসলি একটা ফোকাস বা একটা ক্লেইম থাকে যে এটাকে আমরা এরকমই বানাবো, সেটা আসলে কোনোদিনই সম্ভব হয় না। না, রিয়েলিস্টিক গোল হচ্ছে আমার যে স্ট্রাকচার আছে, মানে বেটার হচ্ছে আপনি কোনো ভালো যদি কোনো কোচ হায়ার করতে পারেন, তাকে গিয়ে আপনি বলতে পারেন যে আচ্ছা ভাইয়া, আমার যে স্ট্রাকচার আছে এইটার উপরে আমি কী করতে পারি, তাইলে আপনি প্রপার স্যাটিসফ্যাকশনটা পাবেন, নাইলে আপনি কোনোদিনও শান্তি পাবেন না। কারণ যখনই আমরা চিন্তা করা শুরু করবো আমার অমুকের মতন হইতে হবে, তমুকের মতন হইতে হবে, তখন কিন্তু আমার শান্তি শেষ। ট্রু। আর এখানেও একটা বড় ব্যাপার আছে, যাদেরকে আমরা পারফেক্ট বলি, সবার মধ্যেই কিন্তু পারফেকশনের বাইরেও সবারই কিছু না কিছু উইক জোন আছে। সো তার মানে আমরা যেটা ধরে নেই, হইতে পারে কারো অ্যাবস 2 প্যাক বা 4 প্যাক বাই ডিফল্ট 6 প্যাক নাই, সে যদি এটা নিয়ে আফসোস করে, এমনও হতে পারে তার অনেক স্ট্রং জোন আছে, হতে পারে তার আর্মস অনেক বড় বা সুন্দর, হতে পারে তার ব্যাকের এই সেপারেশন বা ফ্যাশিয়াগুলো অনেক বেশি ভিজিবল। সো উইক জোন প্রত্যেকেরই আছে, এবং সেখানে আবার স্ট্রং জোনও আছে। ফর এক্সাম্পল আমি আপনাকে ইউজ করি এক্সাম্পল হিসাবে। শিওর। আপনি যখন জাফির প্রথম আপনাকে আমি দেখি, তখন দেখে কি কখনো আইডিয়াও করতে পারিনি যে আপনি এইরকম একটা গুছানো লিন ফিজিক হইতে পারে। ট্রু, অনেক মোটা ছিল, ঠিক না?
কিন্তু যখন আমরা কাট ডাউনের শেষের দিকে চলে আসি আপনি কিন্তু পুরো অ্যাবস ট্যাবস ব্যাক ট্যাক একদম পুরো ডেল্ট সেপারেট ডেল্ট আর্মস সব কিন্তু সব, ডেভেলপ করা হ্যাঁ, গেছে। হুম। হয়তোবা অনেক বড় মাসল ছিল না, যেটা হয়তো ভবিষ্যতে হয়ে যাবে, কারণ ট্রেনিং এক্সপেরিয়েন্স কম। হ্যাঁ। কিন্তু যেই একটা লুককে আপনি চলে আসছেন, বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে জাফির কি স্টেরয়েড নেয়। কেউ জিজ্ঞেস করেনি জাফির কি ডায়েট করে, জাফির কি ট্রেনিং করে, কেউ জিজ্ঞেস করেনি। দ্যাটস সব- প্যাথেটিক। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করছে জাফির কি স্টেরয়েড নেয়, কি স্টেরয়েড দিয়েছেন। তো আমি সবাইকে একটাই কথা বলছি, আচ্ছা ভাই, একটা ছেলে ডেভেলপ করছে, ছেলেটার কেন স্টেরয়েড নিতে হবে? ওর হার্ড ওয়ার্ক, ওর নিউট্রিশন কি কোনো কাজের না? আপনি আপনার হার্ড ওয়ার্ক আর ডেডিকেশন, আপনার ডায়েট, আপনার ট্রেনিংটা সাইডে ফেলায় দেখেন, শুধু স্টেরয়েড নেন ঘরে বসে বসে, আপনার বডি হবে? নেভার। যদিও জাফির কিন্তু ন্যাচারালি ওই ট্রান্সফরমেশনটা করছিল কম্পিটিশনের জন্য, যেটা করতেও সাহস লাগে। এতগুলা এনহেন্সড মানুষের সাথে স্টেজে গিয়ে দাঁড়াইছে, অবশ্যই আপনার সাহস কইরা এটা করতে হয়েছে। বাট আমার কথা হচ্ছে যে একটা মানুষ যখন একটা কাজ করে, ধরেন একটা লোকের জেনেটিক অনেক ভালো, সে একটা ভালো রেজাল্ট পাইলো, আরেকজন মানুষ দেখে বলো কি দূর স্টেরয়েড নিয়েছে, এই কারণে অনেক ভালো হয়েছে, আমি তো অনেক ট্রাই করতেছি, আমার হয় না। এটা হচ্ছে মানুষের থিঙ্কিং। তো আপনি দেখা যেতেছে যে মানে এটা ডিমোটিভেশন, এটা হচ্ছে রিয়ালিটি মেনে নেওয়া যে কেউ যদি জেনেটিক্যালি আপনার চেয়ে আগায় যায় থাকে, স্ট্রাকচারালি, ওয়ার্ক এথিক ওয়াইজ, ইন্টারনাল এক্সটার্নাল বোথ সাইড, অবশ্যই সেই লোক আপনার চেয়ে বেটার রেজাল্ট পাবে এবং কুইক রেজাল্ট পাবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় অনেকের জেনেটিক ভালো, সব কিছু ভালো, সব রেজাল্ট পাইছে, কিন্তু তার বডির অর্গ্যানের ক্যাপাসিটি কম। দ্যাট মিনস তার অর্গ্যান যেমন রিসিভ করতে পারে ওরকম তাড়াতাড়ি ড্যামেজও হয়। তাহলে কিন্তু যে লোকটা স্লো আগে বাড়তেছে তার চেয়ে কিন্তু তার ব্যাপারটা অনেক রিস্কি, এর চেয়ে কিন্তু স্লো লোকটা ভালো, সাস্টেইন নাই করতে পারে পরে। এটার জন্য আমি সবাইকে বলি যে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি কেমনে বুঝবো আমার জেনেটিক্যালি কোন কোন সাপ্লিমেন্টটা আমার জন্য ভালো হতে পারে, কোন অ্যানাবলিকটা আমার জন্য ভালো হতে পারে, কোন ফুডটা ভালো হতে পারে? ব্লাড ওয়ার্ক করেন, ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট করেন। এবং আমি ব্লাড ওয়ার্কটা এই কারণে বলি কারণ ব্লাডটা টেস্ট করার পর কিন্তু ব্লাডটা ওয়ার্ক করে দেখতে হয়। হ্যাঁ, যারা ল্যাবে কাজ করে, তো ব্লাড টেস্ট করে আপনি ওইটাই আগে দেখেন এবং একটা ভালো তার কাছে নিয়ে যান যার আইডিয়া আছে ব্লাড ওয়ার্ক সম্বন্ধে, যে ব্লাড ওয়ার্ক রিড করতে পারে, ওই মানুষের কাছে নিয়ে যান, কারণ সেই আপনাকে রাইট গাইডলাইনটা দিতে পারবে। সেটা ডক্টর হতে পারে, ট্রেনার হতে পারে, নিউট্রিশনিস্ট হতে পারে, ফিজিওথেরাপিস্ট হতে পারে, হ্যাঁ, হোয়াট এভার আপনার স্পেসিফিক না, ফিজিওথেরাপিস্ট হইতে পারে, মানে স্পেসিফিক কারণ হিসেবে ব্লাড ওয়ার্ক, যে কেন দেওয়া হয়েছে ব্লাড ওয়ার্কটা। ঠিক আছে, অনেকে দেখা যায় যে তার শরীর বাড়ে না, সে শুকায় গেছে, সে ডাক্তারের কাছে যায় ডায়েট আনতে। ডাক্তার কিন্তু ডায়েট দেওয়ার জন্য না। আপনি যদি সুস্থ সবল হন, আপনার ফিজিক ডেভেলপ করতে চান, আপনাকে ডায়েট দিবে আপনার স্পোর্টস নিউট্রিশনিস্ট, যারা হ্যাঁ স্পোর্টস নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান না, ডায়েটিশিয়ান রোগীদের জন্য, স্পেশাল পপুলেশনের জন্য। ধরেন আপনার কোনো সিভিয়ার রোগ আছে, রোগ যেটা ক্যান্সার, হ্যাঁ হতে পারে, ক্যান্সার হতে পারে আপনার ডায়াবেটিস আছে, হইতে পারে আপনার সিভিয়ার কোনো স্টমাক ইস্যুস আছে, সেক্ষেত্রে আপনি ডায়েটিশিয়ান দেখাতে পারেন। যদিও আমাদের বাংলাদেশে ডায়েটিশিয়ানরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে ব্যাপারে আরো একটা পডকাস্ট পুরো ডিজাইন করা পসিবল 100%, কারণ তারা যেটা করতেছে আমাদের জাতিটা ডিস্ট্রয় করে দিতেছে আস্তে আস্তে, যেটা যেটা আসলে করাটা ঠিক না। বাহিরের দেশে যারা ডায়েটিশিয়ান আছে তাদের নিউট্রিশনাল নলেজ আর আমাদের ডায়েটিশিয়ানদের নলেজ অনেক ডিফারেন্ট। ইজ ইট বিকজ তারা যে পড়াশোনাটা করে সেটা, নাকি তারা যে ওয়ার্ক লাইফটা লিড করে সেটা? ইজ ইট বিকজ তারা যেখানে আছে সেখান থেকে বের হতে চায় না, নলেজ আপডেট করতে চায় না, বইয়ে যা পড়ছিলাম ওই পর্যন্ত, থিওরিটিক্যালের মধ্যে হ্যাঁ ওই পর্যন্ত, এবং 50 বছর আগে যে বইয়ে যে নলেজ ছিল ওইটাই এখন নিয়ে পড়ে রয়েছে। তাহলে ডেফিনেটলি এটা নিয়ে আলাদা একটা পডকাস্ট ডিজাইন করতে হচ্ছে। ডেফিনেটলি। এবং আপনারা যদি কেউ জানতে চান ডায়েটিশিয়ান নিয়ে কোনো কিছু, কিংবা আপনি যদি চান কোনো ডায়েটিশিয়ান আমরা পডকাস্টে আনি, হ্যাঁ আমরা আনবো ইনশাআল্লাহ, বা ডায়েটিশিয়ান ভার্সেস নিউট্রিশনিস্ট, এরকম একটা পুরো হোল ডিসকাশন আমরা করতে পারি। জোস গুড আইডিয়া। জাফিরের ব্রেন কিন্তু এখন পুরো একদম অন পয়েন্ট। ওকে, সো লাস্টলি আমরা আবার একটু ইন্টারনাল জেনেটিক্সের ব্যাপারে কথাবার্তা বলতে চাই, যে একদম প্রাইমারি কনসার্ন, যে অনেকে বলে হার্ট গেইনার একটা টার্ম, কিছু কিছু মানুষ নাকি হার্ট গেইনার, তারা অনেক খাবার খাচ্ছে, প্রপার ম্যাক্রোনিউট্রিয়েন্টও নিচ্ছে, তারপরও নাকি গেইন করতে পারে না, এদের নিয়ে কি বলবেন? আমাকে যদি কেউ হার্ট গেইনার সম্বন্ধে জিজ্ঞেস করে, আমি হার্ট গেইনার বলবো না, বলবো যে তার বডি হয়তো বা, ধরেন হার্ট গেইনারের কয়েকটা এক্সাম্পল আছে। দেখবেন যে হার্ট গেইনার বলে নিজের, সে বলে আমার তার অনেক ক্ষুধা লাগে, অনেক খাইতে পারে। হ্যাঁ, কি খাইতে পারে? বার্গার আর পিজা। আপনি দেন ওরে 200-300 গ্রাম রাইস আর 150 গ্রাম চিকেন দেন, দেখেন কয়টা মিলে সে কয়দিন চলতে পারে। ঠিক আছে, এখানে হার্ট গেইনারের মধ্যে পার্থক্য, আপনি এনাফ প্রোটিন নিচ্ছেন না, নাম্বার 1।
এটা একটা রিজন। এনাফ প্রোটিন নিচ্ছেন না, আপনার বডি এনাফ ফুড, এনাফ ম্যাক্রো নিউট্রিয়েন্ট পাচ্ছেন না, বিল্ডিং ম্যাটেরিয়াল পাচ্ছে না, দ্যাটস ওয়াই আপনার বডি গ্রো করতে পারতেছে না। এটা হচ্ছে একটা রিজন। রিজন নাম্বার 2 হচ্ছে আপনার বডিতে সব কিছু আপনি দিচ্ছেন, কিন্তু আপনার বডি জেনেটিক্যালি ক্যাপাসিটি কম প্রোটিন অ্যাবজর্পশন করার, রিসেপ্টরও কম। সেক্ষেত্রে আপনি গেইনও করতে পারবেন কম। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় পেটে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কম, গাট হেলথে প্রবলেম। ম্যাক্সিমাম মানুষই যারা ফ্যাট লস প্রোগ্রামে আমি দেখছি যারা, ভাই বেশিরভাগ 90% মানুষের গাট হেলথ ইস্যু, ডাইজেশন প্রবলেম। সে বলতেছে যে আমি অনেক কম ক্যালোরি খাই, আমার বডি ফ্যাট বার্ন করতে পারে না। আপনার বডি তো ফুড কাজেই লাগাতে পারতেছে না। পৃথিবীতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে সবচেয়ে স্ট্রং ফ্যাট বার্নার কি, ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন, ফুড ইজ দ্য বেস্ট ফ্যাট বার্নার। এই ফুড দিয়ে ফুড রে প্রপার মডিফাই করে, ফুড রে প্রপার কাজে লাগায় আপনার বডিরে ফ্যাট বার্ন করে, আপনার মাসেল গেইন করে বডিরে কোন জায়গায় নেওয়া যাবে আপনার কোনো আইডিয়া নেই যদি আপনি ঠিকভাবে কখনো না করে থাকেন। দ্যাটস ইন্টারেস্টিং। এবং ওইটাই আমি আমার ক্লায়েন্টদের সাথে এবং আমি আমার অ্যাথলিটদের সাথে করার চেষ্টা করি। আপনি দেখবেন আমার রিসেন্ট 3-4 বছরে আমার কোনো অ্যাথলিট ফ্যাট বার্নার ইউজ করে না। হ্যাঁ, এবং যদি কইরাও থাকে একদম লাস্টের দিকে। কারণ ফুড আমি জানি হাউ টু প্লে, ফুডের সাথে কেমনে খেলতে হবে, এটাই সবচেয়ে মাস্টার প্ল্যানার। এবং আমার যারা জেনারেল লাইফস্টাইল ক্লায়েন্ট আছে তারাও অনেক সময় অবাক হয়ে যায়। আমি হয়তো সুযোগ পেলে কখনো আমার কোনো ক্লায়েন্টকে আমি আমার পডকাস্টে আনবো, তারাও অনেক সময় অবাক হয়ে যায় কীভাবে সে আগে মনে করতো তার মেবি ভাত খাইলে তার বডি ফ্যাটই বার্ন করবে না, বাট আমার প্ল্যানে যখন আমি তাদেরকে সেট আপ করে দিচ্ছি তারা হেলদিভাবে ফ্লেক্সিবলভাবে তাদের লাইফে তাদের খাবার এনজয় করে তারা চলতেছে। অনেক সময় আমার ক্লায়েন্ট বলে যে ভাই খাইতে খাইতে বোর হয়ে যায়, এত খাবার খাইতেছি তাও কেন মানে ওয়েট লস হইতেছে, কিভাবে হইতেছে। আবার আমাকে প্রশ্ন করে যে আমার একটু বুঝান তবে আমি এত খাই তাও আমার কেন, কিভাবে আমার ফ্যাট লস হচ্ছে, ওয়েট লস হচ্ছে। ইটস বিকজ আপনি রাইট টাইমে রাইট ফুড নিচ্ছেন। আপনার বডি ওই ফুডটাকে, ওই ক্যালোরিজটাকে, ওই ম্যাক্রোসটাকে প্রপারভাবে পজিটিভ ওয়েতে বডি ইউজ করতে পারতেছে। যখন যেখানে পার্টিশন করা দরকার, দ্যাট ইজ কল ফুড পার্টিশনিং। রাইট প্লেসে রাইট ফুড সেন্ড করা, মোস্ট ইম্পর্টেন্ট থিং। রাইট প্লেসে রাইট ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেন্ড করা, দ্যাট ইজ কল ফুড পার্টিশনিং। এটা যদি কেউ কারো বডিতে একবার সেট করা যায় সে ম্যাজিকের মতন রেজাল্ট পাবে। সো ম্যাজিক পিলের ব্যাপারে আপনারা জেনে গেলেন। ডেফিনেটলি। তো জাফির, আজকে তো আমাদের পডকাস্টটা অনেকক্ষণ আমরা রান করে ফেললাম, তো আমার মনে হয় যে আমরা এনাফ ইনফরমেশন দিয়ে ফেলছি, রাইট? আর কিছু কি দরকার আছে কভার করার? না, যদি এর বাইরেও কারো কোনো কোশ্চেন থাকে আপনারা ইজিলি পডকাস্টের নিচে কোশ্চেন করে রাখবেন, এবং সেগুলো নিয়ে আমরা অবভিয়াসলি আনসার সেশন আরেকটা করতে পারি, কিউএনএ সেশন যেটা রাখি। সো এর বাইরেও কোশ্চেন থাকাটা খুবই স্বাভাবিক, এবং মানুষজনের যেহেতু জেনেটিক টপিকটার অন এভারেজ আমরা সামারি দেখলাম পুরো সাবজেক্টিভ, ম্যান টু ম্যান সব কিছু আর কি ভ্যারি করতেছে। সো আপনাদেরও কিছু স্পেসিফিক ম্যান টু ম্যান এইরকম পার্সোনালাইজ প্রবলেম রেইজ হতে পারে, সেটা আপনারা ইজিলি এটা কোশ্চেন করার মাধ্যমে আমাদের সাথে ইন্টারকানেক্টেড হতে পারে। অ্যাজ ওয়েল আমাদের হচ্ছে এখন ডেডিকেটেড একটা ফেসবুক গ্রুপও আছে এই চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট নিয়ে, সেখানেও আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো রেইজ করতে পারেন। আর যদি কেউ ফ্যাট লস, ফিজিক্স ট্রান্সফরমেশন কন্টেস্ট প্রেপ করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি নিচে দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমি আপাতত অনলি প্রিমিয়াম কোচিংই করাচ্ছি, কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। এবং যারা নিউবি, একদম জিমে নতুন আসছেন, জানেন না কীভাবে ট্রেন করতে হবে, কেমনে ডাম্বেল গ্রিপ করা দরকার, বারবেল গ্রিপ করা দরকার, কীভাবে ট্রেন করা দরকার, বেসিক, একদম বেসিক। কারণ আমি মনে করি যে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আগে সবার আগে আমাদের বেস লাইন ঠিক করা দরকার। বেসিক যে জানবে না সে কখনো ভালো জায়গায় যেতে পারে না। ফাউন্ডেশন ইজ দ্য রাইট ওয়ার্ড। যদি কেউ চান ফাউন্ডেশন ঠিক করতে, আপনারা জাফিরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ জাফির, আমি এই কারণে বললাম কারণ জাফির এখন বিগিনারদের নিয়েও কাজ করতেছে, এবং বিগিনাররা জাফির সাথে কাজ করলে এই বেনিফিটটা এই কারণে পাবেন কারণ সে এখন বিগিনারদের সাথে কাজ করে মজা পাচ্ছে, এবং জাফিরও এই ফেজটা পার করে এখন আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এবং জাফিরের এই আইডিয়াটা আছে কীভাবে বিগিনারদের সাথে কাজ করা যায়। সো আমি তো বিগিনারদের সাথে এখন কাজ করতে পারছি না কারণ আমার টাইম শর্টের কারণে, কিন্তু যদি কেউ বিগিনারদের সাথে কাজ করতে চান অবশ্যই জাফিরের সাথে কন্ট্যাক্ট করেন। ওকে, জাফিরের ইনস্টাগ্রাম, ফেসবুক, জাফিরের কোনো পেজ আমার জাফির আনাম এই পেজ নামেই এই পেজ अवेलेबल। তো আপনারা জাফিরের সঙ্গে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং জানতে পারবেন হাউ টু ট্রেন প্রপারলি। ওকে, সো এই ছিল আজকে আমাদের অন এভারেজ দ্য পডকাস্ট জেনেটিক্স অল অ্যাবাউট। সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরও কোনো পডকাস্টের এপিসোড নিয়ে।
এবং সেই পর্যন্ত আপনারা হেলদি থাকবেন, হেলদি খাবেন এবং হেলদি লাইফস্টাইল লিড করবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, মেক শিওর ইউ অলরেডি শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, শেয়ার অ্যান্ড Subscribe. সাবস্ক্রাইব।